একটা বেনসন লাইট দে তো। আমি মোবাইল থেকে চোখ তুলে বাইরে তাকালাম, দেখি একটা সুন্দরী মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এত সকালে কনকনে শীতের মধ্যে মনে হয় জগিং করতে। এর আগে দেখিনি। তাক, সেসব দেখে লাভ নেই। দোকানের প্রথম কাস্টমার, মানুষের মুখে শুনি কাস্টমার বললে লক্ষ্মী। আমি মুখে হাসি নিয়ে বললাম, আপু, বেনসন লাইট নেই, শুধু বেনসন আছে। ধুর, কিসের দোকানদারি করিস? বেনসন লাইট রাখোস না, কি করস? আপনি শুধু বেনসন নেন, ওইটা গত রাতে শেষ হয়ে গেছে। এত সকালে কোনো দোকানও খুলেনি যে আপনাকে এনে দেব। এখন খেলে শুধু এইটা খেতে হবে। আমি জানি না, তুই বেনসন লাইট দে। আমার বেনসন লাইট দরকার। আমি শুধু বেনসন নিয়ে কি করব? কচু খাবো? আমার ওইটা দরকার এখন। তুই কোথা থেকে আনবি আমি জানি না। এতক্ষণ আমি বসা ছিলাম। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, ভালো করে মেয়েটাকে দেখলাম। চেনা মনে হচ্ছে না। আর চিনবই কি করে? এই এলাকায় 1 সপ্তাহ হলো আসলাম। আমরা এখানে জায়গা কিনে বাড়ি করি, যেহেতু আমাদের দোকান এখানে। এই 1 সপ্তাহ আব্বার সাথে দোকানে বসে অনেক কিছু শিখলাম। আজকে খুব ভোরে আব্বা কি কাজে যেন ঢাকা গেছে, তাই আমি সকালে দোকান খুলে বসলাম। প্রচণ্ড কুয়াশায় একজন আরেকজনকে দেখা যাচ্ছে না। আব্বার সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সোজা দোকানে চলে আসলাম। প্রথম কাস্টমারটাই এই মেয়েটা পড়লো। সকাল সকাল কারোর সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছাই নেই, তাও আবার মেয়ে। ছেলে হলে একটা কথা ছিল, দু একটা কটু কথা বলা যেত। আমি বললাম, আমার কাছে নেই, অন্য দোকানে দেখেন। এই বলে আমি চেয়ারে বসে মোবাইল টিপায় মনোযোগ দিলাম। মেয়ে কিছুটা হতাশ কণ্ঠে বলল, তোর কি দোকানদারি করার ইচ্ছে আছে? ইচ্ছে থাকলে আমাকে বেনসন লাইট বের করে দে। আমি জানি তুই মিথ্যা বলছিস, না হলে তোর দোকান আমি 1 ঘন্টার ভিতরে তালা মারবো। আমি বুঝলাম মেয়েটার মাথাটা গেছে। মনে হয় সকাল সকাল পিনিকে ধরছে। মেয়েটা গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আমি বিরক্ত কণ্ঠে বললাম, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমার কাছে বেনসন লাইট নেই, এখন আপনি আসতে পারেন। সকাল সকাল পাগল ছাগল কোথা থেকে যেন আসে, জানতো এখান থেকে। এরে কি বলে ফেললাম, দূর, যা বলার বলছি। মাথা গরম হয়ে যাচ্ছে। মেয়েটা রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো। আমি পাগল ছাগল? মেয়েটা আমার শার্টের কলার ধরে বলল, কোন দিক দিয়ে আমাকে পাগল ছাগল মনে হয়? আরে কে আপনি? গায়ে হাত দিয়েছেন কেন? কলার ছাড়েন। পাগল না হলে কে এই কাজ করতে পারে? একটা কথা আমি বারবার বলছি, আমার কাছে বেনসন লাইট নেই, তাও এই জিনিসটা নিয়ে আপনি বাড়াবাড়ি করছেন। দেখ, তুই কিন্তু আমার সাথে ঝগড়া করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আপনি তো বেশি বাড়াবাড়ি করছেন, জানতো এখান থেকে। যাব না। কি করবি তুই? না গেলে দাঁড়িয়ে থাকেন। এই বলে আমি মোবাইল টিপায় মনোযোগ দিলাম। দেখি মেয়েটা দূরে অন্য আরেকটা দোকানের দিকে তাকিয়ে আছে। একটু পর বলল, আচ্ছা দে, শুধু বেনসনই দে। আমি ভাবলাম মেয়েটা সকাল সকাল এসে ঝামেলা করছে, আমার শার্টের কলার ধরছে, এর একটা শাস্তি হওয়া উচিত। তাই আমি 1 সপ্তাহের পুরনো এক বেনসন দিলাম। মেয়েটা চেক না করেই মুখে দিল। শীতের কারণে হাত মনে হয় বরফ হয়ে আছে, যার কারণে ম্যাচ দিয়ে আগুন ধরাতে কষ্ট হচ্ছে। 2-3 বার ট্রাই করে পারছে না, বলল। আগুন ধরিয়ে দে। আমি মেয়েটার সিগারেটে আগুন ধরিয়ে দিলাম। দেখি সিগারেট টানতে শুরু করলো। ও 2 টান দিয়ে আমার দিকে আর চোখে তাকালো, মনে হয় বুঝে ফেলছে। আর বুঝবেই না কেন, আর এক টান দিয়ে মুখ থেকে থুতু ফেললো, তারপর সিগারেট মাটিতে ফেলে দিল। আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, কয়দিন আগের বেনসন এটা? কোনো সমস্যা? সমস্যা না তো কি? তুই আমাকে পুরনো বেনসন দিয়ে বলস কোনো সমস্যা? তুই কি আমাকে বোকা ভেবেছিস? দে, ভালো একটা বেনসন দে। দিব, তাহলে আপনাকে 2টা টাকা দিতে হবে। তোর তো সাহস কম না? তুই আমার কাছে টাকা চাস, আবার পুরনো বেনসন দিয়ে? সকাল সকাল আমার মুখটাই নষ্ট করে দিলি, আবার ওইটা টাকা চাস? আপনি সিগারেট নিয়েছেন তো টাকা দিবেন না? আচ্ছা, তুই কে রে? এখানে যে একটা বুড়ো আঙ্কেল বসে থাকতো, উনি কোথায়? উনি আমাকে কত সম্মান করে, আর তুই কোথা থেকে এসে আমার সাথে ঝামেলা করছিস? দে, সিগারেট দে। না, আগে আপনি টাকা দেন। দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। ধুর, রাখেন, আগে টাকা দেন।
দেখি মেয়েটা রেগে যাচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না। এই শীতের মধ্যে মেয়েটা ঘামছে, মনে হয় রাগের কারণে। দাঁড়া, তোকে টাকা দিচ্ছি, একটু পর তুই পেনশন দিবি। আরও কত কি দিবি? বলেই মেয়েটা মোবাইল বের করলো। দেখি আরেকজন লোক আসলো। লোকটিকে আমি চিনি, অনেক সময় দেখি আব্বার সাথে কথা বলে। ওনাকে দেখে আমার একটু জোর বাড়লো। ওনার নাম মাসুদ। মাসুদ ভাই বলল, কি আফিয়া, কোনো সমস্যা? তাহলে মেয়েটির নাম আফিয়া? আঙ্কেল দেখেন না, তারে বলছি বেনসন লাইট দিতে, কিন্তু সে আমাকে শুধু একটা বেনসন দিল, তাও আবার পুরনো। আমি বলছি নতুন একটা দিতে, ওইটাও দিচ্ছে না, আবার টাকা খুঁজে। মেয়েটা যেভাবে বলল মনে হচ্ছে সব দোষ আমার, আর উনি একটা বাচ্চা মেয়ে। যা বলেছে দিয়ে দাও। ইমাদ, তুমি তো আমাকে চেনোই। কিন্তু আঙ্কেল। তোমার যেটা বলেছে সেটা করো। আমি একটা বেনসন দিলাম। মেয়েটা হাতে নিয়ে ভালো করে চেক করলো, পরে আগুন ধরিয়ে টানতে লাগলো। আঙ্কেল, সে মনে হয় নতুন, সেজন্য জানি না আমি কে। সেটাই, এসব নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। ও তো তোমার ভাইয়ের মতোই, দুজন সমান বয়সী, তাই ভাই বোনের মতন মিলেমিশে থাকবা, তাই না? কি বলে সীমাত? আমি ভাবতে লাগলাম মেয়েটার মনে হয় খুব পাওয়ার, না হলে মাসুদ আঙ্কেল এত সম্মান করে কথা বলেছে কেন। যাই হোক, কোনো ঝামেলা করে লাভ নেই, আব্বা শুনলে পরে সমস্যা হবে। আমি বললাম, সেটাই। তাহলে আমি যাই। ইমাদ, যা লাগে দে, ওনার কাছ থেকে কোনো সময় টাকা চাইবি না। জি আঙ্কেল। মাসুদ আঙ্কেল চলে গেল। এদিকে আফিয়ার সিগারেট খাওয়া শেষ। আফিয়া বলল, একটা স্পিড ক্যান দে তো, ঠান্ডা। এই শীতের মধ্যে আপনি ঠান্ডা খাবেন? নর্মাল দেই? আমার স্বাস্থ্য নিয়ে তোকে ভাবতে হবে না, যা বলছি দে। আমি ফ্রিজ থেকে একটা স্পিড দিলাম। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিডটা খেলো। বলল, কত টাকা হয়েছে? 65 টাকা। 65 টাকা কি করে? আমার হিসেবে 50 টাকা। তুই ওই নষ্ট সিগারেটের দাম চাইছিস? হুম। ওই নষ্ট সিগারেটের দাম আমি তোকে দিব না, আর ওই 50 টাকা আমি তোকে পরে দিয়ে যাব। আমরা তো বাকি দেই না, আপনার টাকা দেওয়া লাগবে না। মনে করেন এইটা আমি আমার পক্ষ থেকে খাওয়ালাম। না, আমি কারোর কাছে ঋণী থাকবো না, তোরে আমি পরে দিয়ে যাব। শুনেন, আমার টাকা লাগবে না, জানতো এখান থেকে। আমার বিরক্ত লাগছে। আচ্ছা, আপনি কি মানসিক প্রতিবন্ধী? এমন কেন করছেন? মনে করেন আপনি আমার দোকানে আসেননি, এখন যান আপনি এখান থেকে। এই কয়েকদিন এলাকায় ছিলাম না বলে শরীরে তেল হয়েছে, আমার মুখের উপর আজ পর্যন্ত কেউ কথা বলেনি, আর তুই কোথা থেকে উড়ে এসে আমার সাথে ঝগড়া করছিস? এর ফল কিন্তু ভালো হবে না। এই বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। মেয়েটার সাথে ঝগড়া করে এই শীতের মধ্যে শরীর থেকে ঘাম বের হচ্ছে। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। মাথা পুরো গরম হয়ে আছে। এমনিতেই রাতে রিয়ার সাথে ঝগড়া হয়েছে, রাগের কারণে তার সাথে ব্রেকআপ করে তার নাম্বার ব্লক মেরে দিয়েছি। আমিও এই ঠান্ডার মধ্যে একটা স্পিড খাইলাম মাথা ঠান্ডা করার জন্য। আধা ঘন্টা পর মানুষ আসা শুরু করলো। দুপুর পর্যন্ত বেচা কিনা করলাম। ভাবলাম বাড়ি থেকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আসি। আমি আস্তে আস্তে দোকানের শাটার ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 কিলো দূরে আমাদের বাসা। দুপুর টাইমে কোনো রিক্সা দেখা যাচ্ছে না। ভাবলাম হাঁটা ধরি। হাঁটতে লাগলাম। বাড়িতে যাওয়ার রাস্তায় একটা পার্ক পড়ে যায়, যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত। দেখি সকালের মেয়েটা, কি জানি নাম মনে হয়েছে আফিয়া। নামটা কি সুন্দর, কিন্তু মেয়েটা একেবারে বদ। দেখি কয়েকজন ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আমার সেসব ভেবে লাভ নেই। আমি আমার মতো হেঁটে যাচ্ছি, তার মধ্যে থেকে একটা ছেলে আমাকে ডাক দিল। আমি তাদের সামনে গেলাম। আফিয়া বলল, কোথায় যাস? বাসায়। তুই হয়তো এই এলাকায় নতুন আসছিস, তাই তোকে আজকের মতো ছেড়ে দিলাম। সামনে থেকে বুঝে শুনে কথা বলিস। ওকে। ওই বুড়ো আঙ্কেল কি তোর বাপ লাগে? হুম। উনি কত ভালো মানুষ, আর তুই একটা বদের হাড্ডি। আমি যেমনই হই তাতে আপনার কি? আমার কিছু না, পরবর্তী সময়ে সাবধান থাকবি, না হলে এই শরীর আর পৃথিবীতে থাকবে না। আচ্ছা, দেখা যাবে। আমি সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করলাম। মা ভাত দিল। আমি মাকে বললাম, মা, আব্বা কখন আসবে? আস্তে আস্তে রাত হবে, আজকে তুই দোকান চালা, রাতে একটু আগেই এসে পড়িস, বেশি রাত হলে যদি রিক্সা না পাস। আচ্ছা।
আমি আবার দোকানে এসে পড়লাম। একটু পর দেখি কিসের হুড়াহুড়ি, দেখি একটা ছেলেকে 4-5 জন ধরে মারছে। আমি তাদের আটকাতে যাব, এমন সময় আরেকজন অচেনা লোক আমাকে বলল, ওদের মারামারি ওরা করুক, তাতে তোমার কি? তুমি দোকানদার, তুমি গিয়ে দোকানদারি করো। কিন্তু ছেলেটা তো মরে যাবে। মরে গেলে যাক, তাতে তোমার কি? তুমি গিয়ে দোকানদারি করো। আমি বাধ্য ছেলের মতো দোকানে এসে দেখতে লাগলাম কি হয়। ছেলেটাকে মেরে আধামারা করে ফেলেছে। একটু পর দেখি আফিয়া বাইকে চড়ে আসলো, সেই ছেলেটার কাছে গেল। লোকজনের হুড়াহুড়িতে কিছুই শুনতে পাচ্ছি না আর দেখতেও পারছি না। একটু পর একজন ছেলেটাকে নিয়ে চলে গেল, সবাই আস্তে আস্তে চলে গেল। আমি দোকানে বেচা কেনা করতে লাগলাম। একটু পর দেখি আফিয়া আসলো, বলল, একটা বেনসন লাইট দে। আমি বিরক্ত হয়ে তাকে একটা বেনসন লাইট দিলাম। ফ্রিতে খেলে তো বিরক্ত হবই। সে সিগারেট খেতে লাগলো। আস্তে আস্তে দোকানের ভিড় কমলো। দেখি আফিয়া এসে দোকানের ভিতরে একটা বসার চেয়ারে এসে বসে পড়ল। বলল, 1 কেজি আটা দে, 1 কেজি চিনি দে, 1 কেজি পেঁয়াজ দে, আর 1 হালি ডিম দে। আমি আফিয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম, তার চোখের দিকে চোখ রাখলাম। আমার ভয় করছে, এগুলো কি ফ্রিতে দিতে হবে নাকি? আফিয়ার চোখ আমার চোখ একসাথে হলো। আফিয়া কিছুটা লজ্জা পেয়ে চোখ নিচু করে বলল, তুই ভয় পাস না, এগুলোর জন্য আমি টাকা দিব। আমি মুখে হাসি এনে বললাম, ওকে। আমি আটা মাপা শুরু করলাম। এই ফাঁকে দুজন ছেলে আসলো, এসে আফিয়ার সাথে কথা বলতে লাগলো। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি আটা, পেঁয়াজ, ডিম, চিনি প্যাকেট করে সামনে দিলাম। আফিয়া তাদের সাথে অনেকক্ষণ কথা বলল। পরে দুজন চলে গেল। আফিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এখানে কত টাকা হয়েছে? 200। তুই তো ফ্লেক্সি লোড করস। হুম। এই নাম্বারে 700 টাকার মিনিট আর এমবির প্যাকটা দে। ওকে, আমি দিলাম। আফিয়া বলল, আমার নাম্বারটা সেভ করে রাখ, যদি কোনো সমস্যায় পড়িস সাথে সাথে কল করবি। তার প্রয়োজন নেই। আফিয়া দেখতে অনেক সুন্দরী, দাঁতগুলো উঁচু নিচু, যার কারণে হাসি দিলে অনেক সুন্দরী লাগে। ঠোঁটে লিপস্টিক দেওয়া। নারী হিসাবে দেখলে 100-তে 1 জন, কিন্তু সে থাকে ছেলেদের মতো জিন্সের প্যান্ট শার্ট পরে। শীতের মধ্যে একটা শীতের কাপড়, পায়ে শো জুতা। সে মনে হয় খুব বড় লোক, যার কারণে এত পাওয়ার। সে সব ভেবে লাভ নেই। একজন এসে বলল 10 কেজি আটা দিতে। আমি আটা মাপতে শুরু করলাম। 10 কেজি আটা দিলে উনি সেগুলো নিয়ে টাকা দিয়ে চলে গেল। আফিয়া বলল, এগুলোর দাম রাখ, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কত টাকা হয়েছে? আমি হিসাব করে বললাম, 900 টাকা। আর 4টা সিগারেট দে। আমাকে একটা 1000 টাকার নোট দিয়ে বলল, সব মিলিয়ে কত টাকা হয়েছে রাখ, সকালের টাকাটা রেখে দে। আমি সকালের টাকা না রেখে ফেরত দিয়ে দিলাম। আফিয়া চলে গেল। আমি তার যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। মাসুদ আঙ্কেল যেহেতু বলেছে ও আমার বয়সী, তাহলে আমার বয়স 23 আর ওর বয়স এমনই। এই বয়সে মেয়েরা কি সুন্দরী স্বামীর সাথে ঘর সংসার করে, আর ওর কি অবস্থা? নিশ্চয়ই এর পিছনে একটা কারণ আছে, সেই কারণটাই আমার জানতে হবে। এর মধ্যে দেখি মোবাইলে কল আসলো। নাম্বার চিনি না, ফোন ধরে কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা রিয়া। ফোন দিছ কেন? তোর সাথে ব্রেকআপ? আমার কথা শোন, আমি খুবই দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি তোরে আমি ভালোবাসি ইমাদ, তোরে ছাড়া আমি বাঁচবো না। এটা তো আমি লাস্ট 2 বছর ধরে শুনে আসছি। সত্যি বলছি। আমি তোরে পরে ফোন দিচ্ছি, এখন দোকানে আছি। আচ্ছা, ফোন দিস মনে করে। আমি একাধারে রাত 10টা পর্যন্ত বেচা কিনা করলাম, কিন্তু মানুষ আসছেই। ভাবলাম চলে যাই, না হলে রিক্সা পাবো না। কিন্তু না, দোকান বন্ধ করতেই 11টা বেজে গেল। আমি দেখি আফিয়ার প্যাকেট পড়ে রইল, সে এখনো আসেনি। ধুর, না আসলে নাই, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। সারাদিনের বেচার টাকা সাথে নিলাম। একা যাওয়া রিস্ক, রিক্সা না পেলে দোকানেই রাত কাটাতে হবে। আশেপাশে তাকিয়ে দেখি কোনো রিক্সা নেই। মা অলরেডি 3 বার ফোন দিয়ে ফেলেছে। এমন সময় দেখি আফিয়া কোথা থেকে জানি আসলো দৌড়ে, বলল, দে আমার প্যাকেট দে। আমি প্যাকেট দিয়ে দিলাম। আফিয়া বলল, কোনো রিক্সাই তো দেখছি না, কি করে বাড়ি যাব? আপনার না কত ছেলেপেলে আছে, ওদের বলেন আপনাকে নিয়ে যেতে। এটা বলাতে আফিয়া আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কোনো রিক্সায় আসছে না। প্রচুর কুয়াশা পড়ছে। খেয়াল করলাম আফিয়ার শরীরে তেমন শীতের কাপড় নেই, শুধু পাতলা একটা গেঞ্জি শার্টের উপরে।
ও যেহেতু শীতে কাঁপছে এটা আমি ভালো করে বুঝতে পারছি। আমার গায়ে একটা লেদার আছে আর একটা শীতের চাদর, ভাবলাম চাদরটা দিই, কিন্তু যেই অ্যাটিটিউড নেয় নাকি সন্দেহ। আর না নিলে আমার কি, শীতে কাঁপছে সে আমার কি। আমি বললাম প্রচুর শীত পড়ছে, এই চাদরটা নিন। তোর তো সাহস কম না, তুই আমার শরীরের দিকে নজর দিয়েছিস। বুঝতে পারছি এত রাতে কেউ নেই বলে আজ পর্যন্ত আমার দিকে কোনো ছেলে কুনজরে তাকানোর সাহস পায়নি, আর তুই কোথা থেকে উড়ে এসে আমার শরীরের দিকে নজর দিস? তোর এই দু চোখ আমি তুলে নিব। একশ্বাসে কথাগুলো বলল। আমি এমন কথা শুনে অবাক, উপকার করতে চাইলাম আর উল্টা বাঁশ দিয়ে দিল। ধুর, এমন মেয়ের সাথে কথা বললে মুখ নষ্ট, জাহান্নামে যাক, তাতে আমার কি। মা আবার কল দিল। পরিবারের একমাত্র ছেলে আমি, ছোট বোন আছে বিবাহিত, এখন বাড়িতে মা একা। মা বলল আজকে আসবি নাকি? আসবো তো, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আব্বা বাড়িতে আসলে বলো একটু আগাইতে। তোর আব্বা এখনো আসেনি, রাস্তায় আছে। কি করব এখন? তুই আস্তে আস্তে হাঁট, আমি আগাইতেছি। আচ্ছা। আমি হাঁটা ধরলাম। বাড়িতে যাওয়ার রাস্তা সোজা, চারপাশে বাড়িঘর আছে, জায়গায় জায়গায় ল্যাম্পপোস্ট। এরপরও কেন জানি ভয় করে। এলাকাটা নির্জন। খেয়াল করলাম আমার পিছনে আফিয়া হাঁটছে, মনে হয় কোনো উপায় না পেয়ে আমার পিছনে হাঁটা ধরছে। আমি দাঁড়িয়ে গেলাম, তার দিকে এগিয়ে গেলাম। আফিয়া বলল আমার দিকে আসবি না, এর ফল কিন্তু ভালো হবে না। ভুলে যাস না, রাতের পর কিন্তু সকাল আসে। আমার শরীর যদি টাচ করিস তাহলে সকালের ভোরের আলো দেখতে পারবি না। আমি তার কথায় কান না দিয়ে তার সামনে গেলাম। শীতে কাঁপছে আর ভয়েও। আমি চাদরটা তার শরীরে পেঁচিয়ে দিলাম। ও তখন চোখ বন্ধ করে ফেলছে, বোধহয় ভাবছে আমি অন্য কিছু করব। বললাম সবসময় অ্যাটিটিউড দেখানো ঠিক না, চাদরটা ভালো করে গায়ে দিন, ভালো লাগবে। আর পিছন পিছন না হেঁটে পাশাপাশি হাঁটুন। এই বলে আমি হাঁটা ধরলাম। একটু পর দেখি আফিয়া আমার পাশাপাশি হাঁটছে, চাদরটা শরীরে ভালো করে গায়ে দিল। হাঁটতে হাঁটতে অনেকটুকু চলে আসলাম। কোথা থেকে যেন এক কুকুর ঘিউ ঘিউ করে উঠলো। আফিয়া ভয়ে আমার শরীরের উপরে পড়লো। আমি তাকে ধরে ফেললাম। আফিয়া আমাকে ধরে রীতিমতো ভয়ে কাঁপছে। আমি বললাম ভয়ের কিছু নেই, এটা কুকুর ছিল। আমি ভয় পাচ্ছি না। আপনি ভয় পাবেন কেন? আপনি তো অনেক সাহসী। এখন হাঁটেন। আমরা আবার হাঁটতে শুরু করলাম। আফিয়া বলল বামের গলির একটু সামনেই আমার বাসা। আমি তাকিয়ে দেখি অন্ধকার এক গলি, কিছুই দেখা যাচ্ছে না। যদি এদিকে যাই, আফিয়া যদি আমার টাকা পয়সা সব কিছু রেখে দেয়, আমি ওইদিকে যাচ্ছি না। সে গিয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। আবার মনে চাচ্ছে এগিয়ে দিয়ে আসি, মানবতার খাতিরে এইটুকু সাহায্য করাই যায়। আবার গেলে যদি টাকা পয়সা রেখে দেয়, কি করব মাথা কাজ করছে না। আমি যাচ্ছি না। আফিয়া বলল এইটুকু রাস্তা এগিয়ে দে না, আমার সত্যিই খুব ভয় করছে। আমি আফিয়ার মুখের দিকে তাকালাম, দেখি সে সত্যি খুব ভয় আছে, মনে হয় করুণার দৃষ্টিতে বলছে। আমি ভাবলাম যাই, এগিয়ে দিয়ে আসি। ওকে চলুন। আমি আফিয়ার পাশাপাশি হাঁটতে লাগলাম। আফিয়া আমার শরীরের সাথে লেগে লেগে হাঁটছে। কিছুক্ষণ পর আফিয়া বলল এইটা আমার বাসা, ভিতরে এসে বস। না, তার প্রয়োজন নেই, আরেকদিন আসবো। ধন্যবাদ তোকে, এই নে তো চাদর। ওকে। আমি চাদর নিয়ে হাঁটা ধরলাম। তাড়াতাড়ি গলি থেকে বের হলাম, তারপর বাড়ির দিকে হাঁটা ধরলাম। আরও অনেকটুকু পথ বাকি। এখন আমার নিজেরই ভয় করছে। দেখি সামনে থেকে একজন মহিলা আসছে। ভালো করে তাকিয়ে দেখি এটা মা। মাকে দেখে যেন আমার আত্মাটায় শান্তি পেল। আমি আর মা একসাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর 4-5 জন ছেলে আমাদের ঘিরে ধরলো। তাদের প্রত্যেকের মুখ মাফলার দিয়ে ঢাকা। এক মুখোশধারী বলল যা আছে সব কিছু দিয়ে দে। মা ভয় পেয়ে আমার পিছনে লুকালো। একজন এসে আমার পকেটে হাত দিতে লাগলো। আমি ছেলেটার হাত ধরে ফেললাম। একজন পিছন থেকে চাপাটি বের করলো। মা ভয় পেয়ে বলল যা, সবকিছু দিয়ে দে। আমি ছেলেটার হাত ছেড়ে দিলাম। ছেলেটা আমার পকেট থেকে মোবাইল নিয়ে গেল। আরেক পকেট থেকে দোকানের টাকা বের করলো। 20,000 টাকার মতো ছিল। ওইটা পেয়ে তারা চলে যেতে লাগলো। পিছন থেকে মোবাইল ঢিল দিয়ে সবগুলো দৌড়ে পালালো। মা সেখানে কাঁদা শুরু করলো। আমি মাকে উঠিয়ে বাড়ি নিয়ে আসলাম। মা কেঁদে কেঁদে বলল ওইখানে কত টাকা ছিল? 20,000। সব শেষ, আমাদের সব শেষ।
আমার কিছু বলার নেই। যে চাপাতি বের করছিল একটা কোপ দিলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। সারাদিনের বেচা কিনা এক নিমিষেই শেষ। একটু পর আব্বা এলো। আমাদের এই অবস্থা দেখে আব্বা বলল, কি হয়েছে, তোদের মুখের এই অবস্থা কেন? মা কেঁদে কেঁদে আব্বাকে সব কিছু বললো। আব্বা শুনে মাথায় হাত দিয়ে বসলো, বলল, আমার তোরে আগেই সতর্ক করা উচিত ছিল। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। এসে শুয়ে রইলাম, ভাবতে লাগলাম এটা কে করলো। এই এলাকা চলে আফিয়ার কথায়। এলাকায় কিছু হলে সেটা অবশ্যই আফিয়া জানবে। তার মানে এই কাজ সম্পূর্ণ আফিয়ার। কিন্তু সে তো আমার সাথেই ছিল। ওকে তো আমি নিজের বাড়িতে পৌঁছে দিলাম। সকালে গিয়ে আফিয়াকে জিজ্ঞাসা করতে হবে। এমন সময় দেখি রিয়ার কল। এমনিতেই মাথা গরম হয়ে আছে, আবার রিয়ার কল ধরলে আরও মাথা গরম হবে। আমি ফোন কেটে দিলাম। রিয়া আমার আগের কলেজের বেস্ট ফ্রেন্ড। আস্তে আস্তে দুজনকে ভালোবেসে ফেলি। ওই কলেজ থেকে ইন্টার শেষ করি, তারপরে এখানে এক কাছের কলেজে ভর্তি হই। যদিও তখন বাড়ি থেকে আসতাম, কিন্তু এখানে বাড়ি করায় এখান থেকে গিয়ে ক্লাস করি। মাঝে মাঝে অধিকাংশ সময় দোকানে কাটাই। আমি এখন অনার্স থার্ড ইয়ারে আছি। যখন রিয়া শুনেছে আমি এখানে চলে আসছি, তখন রিয়া আমাকে দোষারোপ করছে। ও বলে কিনা আমি তাকে ব্যবহার করছি, অথচ আজ পর্যন্ত আমি রিয়ার হাত ধরার সাহস পাইনি। মারে রিয়ার কথা বলছিলাম, কিন্তু মা তেমন গুরুত্ব দেয়নি। এর দ্বারা বোঝা যায় এসব আরও পরে হবে। একে তো এই এলাকাটা একদম নির্জন, মানুষগুলো কেমন যেন। খেয়াল করলাম কেউ কারোর সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না। দোকানটা এক চৌরাস্তার মোড়ে পড়েছে। আরও একটা দুইটা দোকান আছে, তার মধ্যে থেকে আমাদের দোকানটায় বেশি বেচা কিনা হয়, কারণ আমাদের দোকানটা অনেক পুরাতন। দাদির মুখ থেকে শুনেছিলাম আব্বা প্রথমে এই দোকানের কর্মচারী ছিল। দোকানের মালিকের একমাত্র মেয়ে ছিল আমার মা, কিন্তু আমার নানা অকালে মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার আগে আব্বাকে এই দোকান আর আমার মাকে দিয়ে যায়। পরে আব্বা মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এত বছর নানার বাড়ি খালি পড়েছিল। দাদি মারা যাওয়ার পর আব্বা আর নানার বাড়ি আবার নতুন করে করে, এবং আমরা এই জায়গায় চলে আসি। রাতে আর ঘুমাতে পারিনি। সকালে গেলাম আফিয়ার বাড়িতে, গিয়ে দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পর আফিয়া দরজা খুললো। আফিয়া আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত সকালে তুই? আফিয়া এই শীতের মধ্যে একটা হাতাকাটা গেঞ্জি পরা আর পাতলা একটা প্লাজো পরা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আমাকে দেখে তাড়াতাড়ি ওড়না দিল গলায়। পায়ের দিকে তাকাতেই আমার সারা শরীর শিরশির করে উঠল। পায়ের নখগুলো নেল পলিশ দেওয়া। আমি বললাম, আমার টাকা ফেরত দেন। কিসের টাকা? গত রাতে যে ছিনতাই করেছেন ওই টাকা। আফিয়া যেন আসমান থেকে পড়লো, বলল, আমি কি করে তোর টাকা ছিনতাই করতে পারি? তুই তো আমাকে এখানে দিয়ে গেলি, আমি কেন তোর টাকা নিতে যাব? এলাকায় কিছু হলে সব কিছুই আপনি জানেন, আপনি সব সমাধান করেন। আমার 20,000 টাকা ছিনতাই হয়েছে গত রাতে আপনাকে বাড়ি দিয়ে যাওয়ার সময়। এখন আপনি বলছেন আপনি কিছুই জানেন না? আজ পর্যন্ত আমাকে এই অপবাদ দেওয়ায় কেউ সাহস পায়নি। আমার সাথে কথা বলতে এলে 10 বার ভেবে নাই। একটা ফোন দিলে তুই আমার ঘর থেকে জীবিত বের হতে পারবি না। গত রাতে একটু উপকার করেছিস বলে এই ভেবে নিস না আমি তোকে হেল্প করব। গত রাতে উপকার করেছিস বলে এখনও তোকে কিছু বলিনি। চুপচাপ এখান থেকে চলে যা। যাবই তো, আমি কি এখানে থাকবো নাকি? মনে রাখেন, এই টাকা নিয়ে আপনারা শান্তি মতো মরতেও পারবেন না। তোর নাম জানি কি? মোহাম্মদ ইমাদ। ইমাদ, তোরে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর একটা কথা না বলে এখান থেকে চলে যা। আমি তার বাসা থেকে চলে আসলাম। খেয়াল করলাম ও বাসায় শুধু ও একা, তার কি মা বাবা কেউ নাই। আমি নিশ্চিত টাকাটা সে নিচ্ছে। আমি মুখটা কালো করে সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে নাস্তা করে গিয়ে দোকান খুললাম। আব্বা গতকাল সারা দিন অনেক কাজে ব্যস্ত ছিল। পরে আবার রাতে এই খবর শুনে আব্বার অবস্থা ভালো না, তাই আমাকে বলছে দোকান খুলতে, বোনটারে বলছে বাড়িতে আসতে। আমি দুপুর পর্যন্ত দোকানে বসে বাড়িতে আসলাম। আব্বা গিয়ে দোকান খুললো। আমি বিকালের দিকে দোকানে গেলাম। সন্ধ্যার কিছুক্ষণ পর আব্বা বাড়িতে চলে গেল। আমাকে বলল আগে বাড়িতে চলে যেতে। আমি 9টা পর্যন্ত দোকানে বসে আস্তে আস্তে দোকান গোছাইতে শুরু করলাম। কেন জানি মনে হলো রিয়াকে কল দেই। আমি কল দিলাম, কল ধরলো। কেমন আছো? ভালো, তুমি? কি বলবা বলো। আমার ভালো লাগে না কিছু, আমি তোর বাড়িতে চলে আসব। পাগল নাকি? এখানে আসলে কি লাভ হবে? আমি কিছু জানি না, আমি আসতেছি। দেখ, পাগলামি করিস না। এইখানের জায়গাটা ভালো না, এখানে আসিস না। আসবো না তো কি করব?
অলরেডি আমাকে দেখতে আসছে। আমি এখানে কোনোভাবেই থাকবো না। এখন আমি কি করবো? মারে তোর কথা বলছিলাম, কিন্তু মা কোনো পাত্তাই দিচ্ছে না, বলছে এখন এগুলো কিচ্ছু হবে না, আরও পরে। পরে পরে করতে করতে তো আমার বিয়ে হয়ে যাবে। তুই কি আমাকে সত্যি ভালোবাসোস? দেখি আপিয়া দোকানে এসে দাঁড়ালো। ভালোবাসি। তাহলে তোর ভিতরে কোনো ফিল নাই কেন? আমি যে তোর জীবন থেকে চলে যাচ্ছি সেটা তোর খেয়াল আছে? আছে। তাহলে আগামীকালের মধ্যে কিছু একটা কর। আচ্ছা দেখি। আমি ফোন কেটে আফিয়াকে বললাম, আপনি আমার দোকানে আইসেন না, আপনাকে দেখলে আমার রাগ ওঠে। তুই বেশি বেড়ে গিয়েছিস। তোরে কিছু উত্তম মাধ্যম না দিলে শান্ত হবি না। দাঁড়া, এখনই ফোন করছি। চুরের মুখের বড় গলা। কি? তুই আবার বল। তোর সাহস এত বেড়ে গেছে? ফোন দিব? দেখেন, আমি কাউকে ভয় পাই না। এখন আপনার যেটা মন চায় করেন, আর নেক্সট টাইম আমার দোকানের আশেপাশে আসবেন না। ওকে, দেখা যাবে। আমি দোকান বন্ধ করে রিক্সা দিয়ে বাড়ি চলে আসলাম। পরদিন খুব সকালে গিয়ে দোকান খুললাম। সকালে আবার দেখি আফিয়া আসলো। মেজাজটাই খারাপ হয়ে গেল। আফিয়া এসে বলল, একটা সিগারেট দে। কি বেহা মেরে বাবা, লজ্জা শরম বলতে কিছুই নেই। বললাম আস্তে আস্তে কথাগুলো। আফিয়া দেখি শুনেও না শোনার ভান করছে। আফিয়া ঠোঁটে গাঢ় লিপস্টিক দেওয়া। এত সকালে আফিয়া কোথায় যায়? জগিং করতে? কিন্তু সে তো অত মোটাও না। যেখানে মন চায় সেখানে যাক। আমি আফিয়ার মুখের দিকে তাকালাম এবং তার চোখে চোখ রাখলাম। সে আমার চোখে চোখ রাখলো, কিন্তু সে বেশিক্ষণ আমার চোখে চোখ রাখতে পারলো না। চোখ অন্যদিকে ঘুরিয়ে মুখটা ভেঙচি কেটে বলল, সিগারেট দিবি নাকি যাব? এই নেন। আফিয়া সিগারেট ধরিয়ে দোকানের ভিতরে বসলো। আমি সিগারেটের ধোঁয়ায় নাকে মুখে মাফলার দিয়ে ঢেকে ফেললাম। আমার অবস্থা দেখে মুখে একটা ভেঙচি কাটলো। আমি বললাম, আচ্ছা কে টাকা নিয়েছে বের করতে পারবেন? বের করতাম, কিন্তু তুই এসে সরাসরি আমাকে দোষারোপ করেছিস। ও, তুই সেই টাকার আশা ছেড়ে দে। কেন? এই টাকা যদি জানতে পারি কে নিয়েছে তাহলে আমি সরাসরি থানায় মামলা করব। এই এলাকায় কোনো পুলিশের পাওয়ার নেই। এই এলাকা চলে আমার কথাই। আর এলাকার মেম্বার চেয়ারম্যান আমার পায়ের নিচে। তাই নাকি? তোর বিশ্বাস হয় না? না, আমার কাছে আপনি একটা দুর্বল নারী, যার আছে অনেক স্বপ্ন। চুপ। এ বিষয়ে তোকে কে বলেছে কথা বলতে? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। কর। আপনার মা বাবা নেই? এমন প্রশ্ন করাতে আফিয়ার মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। মুখে হাসি এনে বলল, না। কিন্তু মুখের হাসিটা কান্নার চেয়ে করুণ দেখালো। পরক্ষণেই খেয়াল করলাম আফিয়ার চোখে পানি। অনেক কষ্টে কান্না আটকাতে চেষ্টা করলো, কিন্তু আটকাতে পারলো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি তাড়াতাড়ি টিস্যু দিলাম। আফিয়া চোখ মুছলো, বলল, ধুর, শুধু শুধুই চোখে পানি চলে আসলো। আচ্ছা যাই হোক, আজকে দুপুরে তো দাওয়াত আমার বাড়ি। কি? আমাকে? কেন? এমনি। এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। আমি যাচ্ছি না। ওকে, তোর ইচ্ছে। আরও অনেক ছেলে পিলে আসবে, তাই তোকেও বললাম। আচ্ছা, আব্বারে পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা আমি যাই এখন। আপনাকে কে বলেছে এখানে বসতে? আফিয়া মুখটা ভেঙচি দিয়ে চলে গেল। আমি ভাবলাম টাকা তো দিল না, পরে রেখে দেব। আফিয়ার বুকে অনেক জমানো কষ্ট লুকিয়ে আছে। সেসব দেখে আমার কি, ও একটা বখাটে মেয়ে, কত ছেলের সাথে শুয়েছে কে জানে, যত সব ফালতু মেয়ে। পরক্ষণেই রিয়ার কথা মনে পড়লো। আজকেই মার সাথে কথা বলতেই হবে। রিয়াকে আমি হারাতে পারবো না, ওকে আমি সত্যি অনেক ভালোবাসি। এখন মার সাথে কথা বলে আজকেই একটা সিদ্ধান্ত নিতে হবে। কিছুক্ষণ পর আব্বা আসলো। আমি বাড়িতে চলে আসতে লাগলাম। ওই পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলাম। রিয়াকে কল করলাম। দ্বিতীয়বার ট্রাই করলে ফোন ধরলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? রান্নাঘরে ছিলাম। কি রান্না করছো? আমি মাঝে মাঝে রাগের কারণে রিয়াকে তুই করে বলি, রিয়াও আমাকে তুই করে বলে, কিন্তু অধিকাংশ সময় আমরা তুমি করে কথা বলি। ভর্তা খাবা? হুম। তাড়াতাড়ি আমাকে নিয়ে যা, তোমাকে সারা জীবন আদর করে ভর্তা খাওয়াবো। সেটাই করব। তোমার মারে বলছো? কি বলছে? এখনো বলিনি। যদি তোমার মা না করে? কিছু তো একটা করব, তুমি কোনো টেনশন করো না। ওকে। এখন ভিডিও কল দাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ওকে। রিয়া ভিডিও কল দিল। রিয়াকে দেখে আমার মনটা শান্ত হলো। আমি বললাম, এক কাজ করো, আজকে সেজেগুজে ভিডিও কল দাও। না। কেন? আমাকে নিয়ে যাও,
পরে তুমি যতবার বলবে ততবার সাজবো। আচ্ছা। ফোন রাখি, মা আসছে। এই বলে রিয়া ফোন রেখে দিল। দেখি কুয়াশা কেটে যাচ্ছে, সূর্য কুয়াশার পাহাড় ভেঙে একটু একটু উকি দিচ্ছে। সকালের রৌদ্র এসে আমার শরীরে পড়লো। শরীরের মধ্যে এক অসাধারণ অনুভূতি কাজ করলো। মন চাচ্ছে না এখান থেকে উঠে যেতে। দেখি আপিয়া পার্কের ভিতরে ঢুকলো। তারে দেখেই মুডটা অফ হয়ে গেল। ও কি সারাদিন পুরো এলাকা ঘুরে বেড়ায়? আমাকে দেখে আমার এখানে আসলো, বলল, কি মিস্টার দোকানদার, এখানে কি? কিছু না, এমনি মিষ্টি রোদ মিস করতে পারি তাই চলে আসলাম। ভালো। আচ্ছা, আপনি তো অতটা মোটা না, কিসের জগিং করেন আপনি? সকালে আমি ঘুমোতে পারি না, তাই বাইরে বের হই। সকালে ঠান্ডা ফ্রেশ বাতাস আমি কোনোভাবেই মিস করতে পারি না। এটা ভালো। যেদিন আমি মিস করি দিনটা এতই খারাপ যায় তা বলে বোঝাতে পারবো না। এই অভ্যাসটা আমার আব্বার ছিল, প্রতিদিন সকালে আমাকে সাথে নিয়ে বের হতো, তাই ছোটবেলা থেকেই আমার এটা অভ্যেস। ভালো, ফ্রেশ বাতাস নেন, আমি যাই। এই বলে আমি উঠে চলে আসলাম। এসে নাস্তা করলাম। নাস্তা করে ভাবলাম যাই, মার সাথে রিয়ার ব্যাপারে আলোচনা করা যাক। মারে রাজি করাতে পারলেই হবে। আমি মার ঘরে গিয়ে টোকা দিলাম। মা বলল ভিতরে আসতে। মা বলল, কি হয়েছে? একটা কথা ছিল। বল। এটা রিয়ার ব্যাপারে। কোন রিয়ার ব্যাপারে? তোমারে বলছিলাম না একটা মেয়ের ব্যাপারে। আমার ক্লাসমেট ছিল রিয়া। মা, তার বাড়িতে একটু কথা বলে দেখবা? কিসের জন্য? মেয়েটাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু ও আমাকে চায়। এখন কি বলবো? ও তোকে চায় তো আমি কি করব? এসব প্রেম ভালোবাসা আমি এক বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। এগুলো সেকেন্ডের ব্যাপার, এই আছে এই নেই। আজ সে আবেগের ঠেলায় বলছে তোকে ভালোবাসে, তোর থেকে ভালো কোনো ছেলে পাক, এক মুহূর্তও লাগবে না তোকে ভুলতে। আমার দায়িত্ব আমি পালন করি। ওকে আমি ভালোবাসি মা, এখন আমি তাকে চাই। কোন মুখে এই কথা বলিস? হ্যাঁ, তুই মাত্র পড়াশোনা করিস, চাকরি হোক পরে চিন্তা ভাবনা করবো নে। যেই একটা দোকান আছে ওইটার কোনো নিশ্চয়তা নেই, কোনো সময় জানি কি হয়ে যায়। দেখছিস না ওই দিন টাকাটা কিভাবে কেড়ে নিয়েছে? আজ যদি দোকান এভাবে কেড়ে নেয় তখন কি করবি? পরে তো পথে বসতে হবে। তোর বাবার পাপে ধরেছিল এই জায়গায় দোকান চালিয়ে, বাড়ির আশেপাশে যেন জায়গা ছিল না। এই এলাকাটা একদম ভালো না, এই এলাকা ভালো মানুষের জন্য না। কিন্তু মা, কিছু তো একটা করো। ওর বাড়িতে বললে কিছুদিন সময় তো নেওয়া যাক। নিলাম, সময় পরে কি হবে? মেয়ের বয়স কত? 20-22 হবে। পরে চিন্তা করে এখন সময় নিয়ে কি ঠিক হবে? পরে কি হবে কেউ জানে না। শুধু শুধু মেয়েটাকে বসিয়ে লাভ আছে? তুই তোর মতো থাক, ও ওর মতো থাক। কোন মুখে তুমি এই কথা বললা? আজ যদি আব্বা তোমাকে এই কথা বললে তুমি নিতে পারবে? তুমি কিছু একটা করো, আমি তাকে চাই। ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। এখন আমার টেনশন দিস না, কিছুদিন পর ফাতেমার ডেলিভারি। ফাতেমা আমার ছোট বোনের নাম। কিন্তু মা, আমি কোন মুখে মেয়ের বাড়িতে কথা বলবো? আমাদের কিছু আছে না? আছে জায়গা সম্পত্তি, না আছে ভালো বাড়ি। কোনো মতে দিন চলছে, এর মাঝে তুই কি করে এই কথা বলতে পারোস? টাইম নাও, রিয়া রাজি আছে। আমাদের টাইম দেওয়ার জন্য ওরা বসে আছে না? অন্তত বলে তো দেখতে আচ্ছা পারি। দেখি তোর আব্বারে পাঠাইতে পারে কিনা। আচ্ছা। এই বলে আমি চলে আসলাম। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি মার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। আমি রিয়াকে কি করে বলবো? যেদিন আব্বা যাবে ওই দিন রিয়াকে বলবো। রাতে দেখি রিয়া সেজেগুজে ছবি পাঠালো। আমি তখন দোকানে। আমি ফোন দিলাম, কিন্তু মেসেজ দিয়ে বলল ফোন না দিতে। পরক্ষণেই অফলাইনে চলে গেল। 3 দিন পর ডেট ঠিক হলো, আব্বা যাবে তাদের বাড়িতে। আশ্চর্যের বিষয় হলো 3 দিনে একবারও রিয়াকে ফোনে পেলাম না, অনলাইনে আসলো না। অবশেষে রিয়ার মার মোবাইলে কল দিলাম। তখন রিয়া কল ধরলো। কণ্ঠ চিনে বুঝতে পারলাম। আমি বললাম, তোমারে তো কল দিয়ে পাই না। আমার মোবাইল মা নিয়ে গেছে, মার বাটন মোবাইল আমার কাছে। আজকে আব্বা যাচ্ছে তোমাদের বাড়িতে। কিন্তু কিন্তু কি? আমাকে এসে দেখে গেছে এক সম্বন্ধ, এমনকি বিয়ের তারিখ ঠিক করে গেছে। কি বলো? তুমি বলো না আমার কথা? বলছি, কিন্তু কেউ আমার কথা কানেই নেয়নি। আচ্ছা, তোমার আব্বা আসুক, আমি তোমার আব্বার সাথে চলে আসব। না, আমি ফ্যামিলির উপরে যেতে পারবো না। আচ্ছা, তোমার আব্বা আসুক, দেখি
কি করতে পারি। আচ্ছা, আমি সারাদিন দোকান থেকে রাতে বাড়িতে গেলাম, দেখি আব্বা বাড়িতে, মার মুখের অবস্থা ভালো না। আমি বললাম, কি হয়েছে? আমি কত করে বলছিলাম, হ্যাঁ এখন এগুলো প্রয়োজন নেই। তোর আব্বা সেখানে গিয়ে অপমানিত হয়ে আসছে। তাকে বিয়ে করার জন্য সরকারি চাকুরিজীবী ছেলে বসে আছে এবং অলরেডি ডেট তারিখ ঠিক করে ফেলেছে। মেয়েটা আমার সাথে চলে আসতে চাইছিল, কিন্তু আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখে আইছি। আমি বলার মতো কিছুই খুঁজে পেলাম না। আমি বাইরে বের হয়ে রিয়াকে কল করলাম। রিয়া আমাকে ভিডিও কল দিল। দেখি রিয়া কাঁদছে। রিয়া বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোর বাড়িতে চলে আসছি। তোর বাসার ঠিকানা দে। না, এই ভুল করিস না। কেন, তুমি আমাকে চাও না? অবশ্যই চাই। তাহলে এমন কথা বলো কেন? আজ পর্যন্ত তোর হাতটা পর্যন্ত ধরিনি। ভাবছিলাম বিয়ের পর একেবারে তোর হাত ধরবো, কিন্তু দেখি এখন আর সেটা সম্ভব না। তোর ওই কোনো ইচ্ছে নেই আমাকে পাবার? এ বলে রিয়া শিশুর মতো কাঁদতে লাগলো। অজান্তে আমার চোখ দিয়ে পানি বের হয়ে পড়লো। আমার ভিতরটা কষ্টে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তোর বাসার ঠিকানা দে। আমি আগামীকাল আসছি। পরে তুই যা করার করিস। আচ্ছা। আমি তোর হাতটা একটিবারের জন্য ধরতে চাই। আমি একটিবারের জন্য তোকে অনুভব করতে চাই। এই বলে রিয়া কাঁদতে লাগলো। আমি বললাম, ঠিকানা টেক্সট করলাম, পার্কের ঠিকানা দিলাম। আর কতক্ষণ পুরনো স্মৃতি মনে করে কিছুক্ষণের কথা বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন আব্বারে দোকানে রেখে পার্কে গেলাম। গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি আপিয়া পার্কে আসলো কয়েকজন ছেলেপেলে নিয়ে। তারা দেখি মেজাজটা বিগড়ে যায়। তারা দূরের এক বেঞ্চে বসে কথা বলতে লাগলো। এক সময় দেখি আপিয়া একটা ছেলেকে চড় দিল। চড় খেয়ে ছেলেটা মাটিতে পড়ে গেল। আপিয়া ছেলেটিকে আরও কি কি জানি বলল। দেখি রিয়া রিক্সা থেকে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলো। আমি ইশারা দিলাম। রিয়া আমার কাছে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো, ফুপিয়ে কেঁদে উঠলো। আমি তার পিঠে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলাম। আমি রিয়াকে আমার পাশে বসালাম। রিয়া আমার হাতে হাত ধরলো, আমার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। রিয়া বলল, আমি তোমাকে হারাতে চাই না। আমিও। চলো না এখন গিয়ে বিয়ে করে ফেলি। পরেরটা পরে হবে। কিন্তু বুঝেছি, তোমারই কোনো ইচ্ছা নেই। শুনেছি সত্যিকার ভালোবাসা বলে কখনো কাউকে ভয় পায় না। আসলে তুমি আমাকে সত্যি ভালোবাসো না। বাসি না, বাসলে কি আর এত কিছু করতাম? সবার আগে ফ্যামিলি। যারাই ফ্যামিলির উপরে গিয়েছে তারাই শেষ হয়ে গেছে। কতই না ভালো হতো যদি সারাটা জীবন একসাথে থাকতে পারতাম। এখনো হয়তো সময় আছে। এভাবে আমাকে দূরে থেকে ভালোবেসে যেতে পারবা? হয়তো তোমার এই একটু ভালোবাসা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। কোনো কি উপায় নেই? উপায় আছে, কিন্তু এমনও তো হতে পারে সেটা বেশি দিন স্থায়ী হবে না। তার চেয়ে ভালো না এমন একটা জায়গায় যাওয়া সেখানে আজীবন স্থায়ী হওয়া। কিন্তু তুই প্রমিস কর, আজীবন তুমি আমার সাথে সম্পর্ক রাখবা, আমাকে ভুলবা না কোনো দিন। কথা দিলাম, তোমার সাথে আজীবন যোগাযোগ রাখবো। মনে করবা আমি তোমার পাশে আছি সব সময়। মনে আছে আমরা দুজন প্রেমে পড়ার আগে কি রকম ছিলাম? ঠিক সেরকম ভাবে আমাদের সারাটা জীবন কাটিয়ে দেব। ওকে, তুমি কোন মেয়েকে বিয়ে করবা সেটা আমি সিদ্ধান্ত নিব। আমার পছন্দ, তোমার পছন্দ। আচ্ছা, একটু হাসো, তোমার হাসিটা অনেকদিন ধরে মিস করছি। রিয়া একটু মুচকি হাসি দিল। দূর থেকে যতই বলতাম রিয়া আমাকে দোষারোপ করতো আর কোনো অঘটন ঘটিয়ে ফেলতো। কাছে থেকে বুঝিয়ে বলাতে ও কীরকম মেনে নিল। এমন নয় যে আমি রিয়াকে ভালোবাসি না। ধরলাম আমি রিয়াকে বিয়ে করলাম তার ফ্যামিলিকে না জানিয়ে। এক্ষেত্রে রিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। কোনোদিন শখ করেও নিজের বাপের বাড়ির নাম বলতে পারবে না। যার কোনো অস্তিত্ব নেই তার আবার কিসের স্বপ্ন সুখ? কিছুদিন পর আমি হয়ে যাব তার কাছে নরক। তার চেয়ে ভালো না দূরে থেকে দুজনকে ভালোবেসে যাব। আমাদের এরকম মিশিয়ে বসাতে আফিয়া প্রশ্নবোধক মুখ নিয়ে আমাদের কাছে আসলো। বলল, কি মিস্টার দোকানদার, গার্লফ্রেন্ড নাকি? কিন্তু তোমরা এভাবে মিলিয়ে বসে আছো কেন? এটা তো পাবলিক প্লেস। আসলে আপু, কিছুদিন বাদে আমার বিয়ে। দুর্ভাগ্যবশত আমার বিয়েটা ইমাদের সাথে হচ্ছে না, তাই ইমাদকে লাস্ট বিদায় জানাতে এসেছি। ভালো, তোমরা দুইজনে একটু ভিন্ন টাইপের। আপু কীরকম? আমি যতদূর জানি কোনো ছেলের গার্লফ্রেন্ডের বিবাহ হলে
তাদের বিচ্ছেদের সময় একজন আরেকজনকে গালাগালি, মারামারি, হ্যান ত্যান কত কিছুই, এমনকি একজন আরেকজনকে খুনও করে ফেলে। আর তোমরা দুইজন কি সুন্দর হাসি মুখে দুজন দুজনকে বিদায় দিচ্ছ। হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ আছে। জি আপু। আসলে কি জানো, ভালোবাসার মানুষটিকে বিয়ে না করাই শ্রেয়। কারণ বিয়ে করলে মানুষটি থেকে যায়, কিন্তু ভালোবাসাটা আর থাকে না। কিন্তু আমি ইমাদকে ভালোবাসি, বিয়ের পর ওকে আমি দূর থেকে ভালোবেসে যাব। সেটাই ভালো, তোমরা থাকো, আমি যাই। আফিয়া চলে গেল। আমি বললাম, চলো মার সাথে দেখা করে যাবে। চলো। আমি রিয়াকে বাসায় এনে মার সাথে পরিচয় করিয়ে দিলাম। কি আজব, মার সাথে সেকেন্ডের মধ্যে মিশুক হয়ে গেল। কি কথা লাগিয়ে দিল। যাওয়ার সময় রিয়া মার কাছে দোয়া চাইলো, পরে দোকানে নিয়ে আসলাম। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে দোয়া চাইলো, পরে বাস স্টেশনে নিয়ে গেলাম। শেষমেশ বিদায়ে রিয়া কেঁদে দিল, আমাকে জড়িয়ে ধরে রাখলো। বাসে উঠিয়ে দিয়ে দোকানে চলে আসলাম। ইচ্ছে করেই রিয়ার বিয়ের তারিখটা জানি নাই, কারণ ওই দিনটা কষ্ট হতো বেশি। এখন মনে হবে রিয়া এখনও আমার জন্য ওয়েট করছে। কষ্ট দূর করার জন্য যতটা সম্ভব রিয়াকে বলে থাকা ভালো। দোকানে আসলে আব্বা বাড়িতে চলে গেল। সন্ধ্যা ছুঁই ছুঁই। সন্ধ্যার সময় দেখি কুয়াশা পড়া শুরু করছে। তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এভাবে অনেক দিন চলে গেল। বিয়ের 1 সপ্তাহ পর রিয়া তার স্বামীর সাথে আমার পরিচয় করে দিল। তার স্বামীও খুব মিশুক। অল্প কথাতেই দুজন বন্ধুর মতো হয়ে গেলাম। মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে রিয়া কি পছন্দ করে, কি অপছন্দ করে, এটা সেটা জিজ্ঞাসা করে। মানে তাদের সংসার ভালোই চলছিল। এটা দেখে আমি খুব খুশি, কিন্তু আমার মনের ভিতরে একটা চিনচিন কষ্ট ভারী দেয়, কারণ রিয়াকে নিজের মতো করে পেলাম না। হয়তো রিয়া সেটা আমার চোখে দেখতে পায়, দেখলে আর কি লাভ। ভাবলাম রিয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। তার সাথে কথা বললেই পুরনো স্মৃতি মনে হয়, তখন ভিতর থেকেই চাপা কান্না চলে আসে। আস্তে আস্তে রিয়ার কল ইগনোর করতে লাগলাম। এভাবে মাসখানেক চলে গেল। দোকানের মধ্যে এখন আমি বেশি সময় থাকি, কারণ আব্বা বছরখানেক আগে স্ট্রোক করেছিল, যার কারণে বেশি প্রেশার নিতে দেই না। এই 1 মাসের মধ্যে আব্বা পুরো দোকান আমাকে বুঝিয়ে দিয়ে দিল। ভালোই চলছিল দিনকাল। একদিন রাতে ঠিক করলাম রাতে দোকানে কাটিয়ে দেব, কারণ দেরি হয়ে গিয়েছিল। পৌষ মাসের শীত মাথা পড়েছে, বাইরে কুয়াশা ছাড়া কিছুই নেই। দোকান পরিষ্কার করতেছিলাম, এমন সময় দেখি আফিয়া কোথা থেকে জানি দৌড়ে আসলো। বলল, 1 কেজি তেল দে, আর মুখে দেওয়ার জন্য ভালো একটা ক্রিম দে, আর একটা সুই দে, 1 প্যাকেট নুডলস। রাতে সুই দিতে পারবো না। দে দে। আরও কয়েকটা জিনিসের নাম বলল। আজকে সিগারেট চাচ্ছে না। আমি বললাম, সিগারেট দেবো না। না রে, ঠান্ডা লাগছে। আমি আস্তে আস্তে সবগুলো জিনিস দিলাম। বলল, কত টাকা হয়েছে? 950 টাকা। আফিয়া আমাকে একটা 1000 টাকার নোট দিল। টাকাটা হাতে নিয়ে আমি টাকার কোড নাম্বারের দিকে তাকালাম। আমি সব সময় কারো কাছ থেকে বড় টাকার নোট পেলে অথবা দিলে আমি কোড নাম্বারটা দেখে নেই, যাতে উনি অস্বীকার করতে না পারে অথবা জাল বলে ঝামেলায় ফেলতে না পারে। ওই দিন আফিয়া একটা 1000 টাকার নোট দিয়েছিল। ওই দিন আমি কোডটা ভালো করেই দেখেছিলাম, কারণ আফিয়া এমনিতেই তেরা টাইপের মেয়ে। কিন্তু খেয়াল করে রাখলাম ওই দিন যে টাকাটা দিয়েছিল সেই টাকার লাস্টের কোড আর আজকের টাকার লাস্টের কোড এক। ওই দিন টাকা ছিনতাই হয়ে গিয়েছিল। সেই ছিনতাই করা টাকার মধ্যে আফিয়ার দেওয়া ওই টাকাটা ছিল। দুর্ভাগ্যবশত আফিয়া আজকে আমাকে এই টাকাটা এনে দিল। তার মানে ওই দিন ছিনতাইটা আফিয়া করছিল, হয়তো সে করেনি, অন্য কাউকে দিয়ে করেছে। মহান আল্লাহর কি লীলা খেলা। আফিয়া বলল, কি এত দেখছিস? আমাকে বিদায় কর, বাসায় যেতে হবে। বাসায় তো যাবেন, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। তাড়াতাড়ি বল। চেয়ারে বসেন, দরকার হলে আমি এগিয়ে দিয়ে আসবো। আফিয়া চেয়ারে বসলো। আমি বললাম, মনে আছে মাসখানেক আগে বলছিলাম আমার 20,000 টাকার ছিনতাই হয়ে গেছিল? মনে আছে। এর আগের দিন রাতে আপনি আমার কাছ থেকে কিছু টাকার মাল কিনেছিলেন। আপনি যে 1000 টাকার নোট দিয়েছিলেন ওই টাকাটা ছিনতাই হওয়া টাকার মধ্যে ছিল, কিন্তু আজকে এই 1000 টাকা ওই দিন আপনার দেওয়া 1000 টাকা। আমি যদি বলি এক, এটা কি আপনি বিশ্বাস করবেন? না, বিশ্বাস করব না। কেন বিশ্বাস করবেন না? ওই দিন আপনার দেওয়া টাকার কোড আজকে এই টাকার কোড সম্পূর্ণ এক। আফিয়া তার চোখগুলো বড় বড় করে তাকালো।
আমার এই কথা শুনে আফিয়া হতভম্ব হয়ে গেছে। কি বলবে কিছু বুঝতে পারছে না। তোতলাতে তোতলাতে বলল, আর ওই দিনের টাকার কোড আর আজকের টাকার কোড এক, এটা বললেই আমি বিশ্বাস করব? আপনি বিশ্বাস করতে বাধ্য। প্লিজ আফিয়া, আমার টাকাটা দিয়ে দেন। আমি তোর টাকা নিইনি, ওকে? না, আপনি নিয়েছেন। আমি দিইনি। আপনি নিয়েছেন, না হলে ওই দিনের টাকার কোড আর আজকের টাকার কোড এক কেন? আপনি ছাড়া তো অনেক মানুষ আছে, তাদের কাছে তো টাকাটা যেতে পারতো, আপনার কাছেই কেন? স্বীকার করেন। যা, আমিই নিয়েছি। এখন কি করবি কর, তুই আমার কিছুই করতে পারবি না। কি নির্লজ্জ মেয়ে, প্লিজ আমার টাকাটা ফেরত দিয়ে দেন। তোরে আমি একটা টাকাও দিব না। এখন দেখি তুই কি করিস। এই আমি উঠলাম। আমি তার কিছুই করতে পারবো না, এটা আমি ভালো করে জানি। আব্বা জানলে আব্বাও কিছু করতে পারবে না, তার চেয়ে ভালো তাদের না জানানো। টাকার আশা আমরা আরো অনেক আগে ছেড়ে দিয়েছি। এখন দেখি আফিয়াকে ফাপড় টাপড় দিয়ে কিছু নিতে পারি কিনা। জানি কিছুই নিতে পারবো না। আমি বললাম, দেবেন না? না, দিব না। আমি ভাবতেছি আফিয়ার দুর্বল জায়গাটায় আঘাত করব। না থাক, মেয়েটাকে কাঁদিয়ে লাভ নেই। ওকে, দেখা যাক। আফিয়া বাইরে তাকিয়ে দেখে কোনো গাড়ি নেই। আফিয়া বলল, বাসায় যাবি না? না, আজকে দোকানে থাকবো। এখন আমি কি করে বাসায় যাব? আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, একটু এগিয়ে দিবি? ধুর, আপনি কে? আপনাকে চিনি না, বের হন দোকান থেকে। টাকা চুরি করে বলে আবার বড় বড় কথা। আপনার মতো মেয়েরা লাস্টে মানুষদের লাথি উষ্টা খেয়ে মরে। এমন করতেছোস কেন? একটু হেল্পই তো চাইছিলাম। ওই দিন তো আপনার হেল্প করেছিলাম, উল্টা আমার পিঠে লাথি মারলেন। এলাকায় অন্য কেউ ছিল না? আসলে আমি জানতাম না ওরা তোর টাকা ছিনতাই করছে। পরদিন সকাল পর্যন্ত আমি জানতাম না। তুই যখন আমার সাথে রাগারাগি করে চলে গিয়েছিলি, পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি তোর টাকা ছিনতাই করেছে। পরে ভাবলাম তোর কাছে ছোট হয়ে লাভ কি, তার চেয়ে ভালো না জানানো। অনেক ভালো কাজ করেছেন, এখন দোকান থেকে বের হন। ইমাদ, সরি। সরি আমি বুঝি না, আমার টাকা ফেরত চাই। 20,000 টাকা কামানো খুব কষ্ট, চোররা টাকার মর্যাদা কি বুঝবে? আফিয়ার মুখটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। মনে হচ্ছে লজ্জায় কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমি আমার টাকা ফেরত চাই। এখন যেটা করার দরকার আমি সেটাই করব। খেয়াল করলাম আফিয়ার চোখের কোণে পানি জমে গেছে। ধূপ করে চেয়ারে বসে পড়লো, হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। কিছুক্ষণ পর আফিয়া তার মোবাইল দিয়ে বলল, এই নে তোর টাকা। এখন প্লিজ আমাকে বাসায় এগিয়ে দে। মন থাকলে আর জীবনেও তোর দোকানের মুখ দেখবো না। টাকা ছিনতাই করে আবার অভিমান দেখায়, তাতে আমার কি? আমি আফিয়ার হাত থেকে মোবাইল নিলাম। মোবাইল নিয়ে দেখি আইফোন 14 প্রো ম্যাক্স। মোবাইল দেখে আমি অবাক। আফিয়া আইফোন 14 চালায়, এটা যেন আমি বিশ্বাস করতে পারতেছি না। চালাতে পারে, পাবলিকের টাকা মেরে মেরে খায়। যাই হোক, 20,000 টাকার বেশি উঠে যাবে। সেটা আপনার ইচ্ছা। এখন আমাকে বাসায় দিয়ে আয় পারবো না। প্লিজ। ওকে। আমি দোকান তালা মেরে বের হলাম। আফিয়া আমার সাথে ঘেঁষে ঘেঁষে হাঁটছে, মনে হয় ভয় পাচ্ছে। আফিয়ার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। কিছুক্ষণ হাঁটার পর আফিয়ার বাড়িতে পৌঁছালাম। আফিয়া বলল, ভিতরে এসে বস। না থাক, আমি যাই। ভিতরে আয়। আফিয়ার জোরাজুরিতে ভিতরে ঢুকলাম, গিয়ে সোফায় বসলাম। বাড়িটা তেমন বড় না, একতলা ছাদ, রুম 3টা। রুমগুলো আসবাবপত্র দিয়ে ভরপুর, অনেক সুন্দর করে সাজানো ঘরটা। কিছুক্ষণ বসে রইলাম, খেয়াল করলাম আফিয়া রান্নাঘরে যেন কি করছে, খাওয়ার জন্য কিছু তৈরি করছে। খিদাও লাগছে। কিছুক্ষণ পর আফিয়া নুডলস রান্না করে নিয়ে আসলো, আমার সামনে দিয়ে বলল, নে খা। খাবো না। আরে খা, আমার সাথে তো ঝামেলা মিটমাট। এখন তাড়াতাড়ি খেয়ে নে। ওকে। আমি নুডলস খাওয়া শুরু করলাম। মুখে দিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। এত স্বাদ, এত স্বাদ, কি করে হতে পারে? আমার খাওয়া সব থেকে বেস্ট নুডলস। আমি এক প্লেট খেয়ে আরেকটু নিলাম। নুডলস খেয়ে পানি খেলাম, ভাবলাম একটু প্রশংসা করি। আমি বললাম, এত স্বাদের নুডলস আমি জীবনেও খাইনি। সত্যি এটা অনেক ভালো ছিল। সত্যি অনেকদিন পর আমি একজনকে নিজে হাতে রান্না করে খাওয়ালাম। তাহলে উঠি, এখন আমাকে এগিয়ে দেবে কে? আমি। পরে আমাকে এগিয়ে দেবে কে? এই বলে হাসতে লাগলো। আমি বললাম, তাহলে যাই। সাবধানে যাস।
আমি হাঁটা ধরলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম। এসে দোকান বন্ধ করে ভেতরে পিছনে খাট আছে, ওইটায় মাঝে মাঝে থাকি, সেখানে শুয়ে পড়লাম। অনলাইনে আফিয়ার মোবাইল বিক্রি করে দিলাম 50,000 টাকা। বলছে পরদিন টাকা দিয়ে মোবাইল নিয়ে যাবে, বাকি 30,000 টাকা আফিয়াকে ফেরত দিয়ে দিব। সকালে খেয়াল করলাম কে জানি দোকানের শাটারে আওয়াজ করছে। এই শীতের মধ্যে উঠতে একটু ভালো লাগছে না। আমি শীতের কাপড় পরে শাটার উপরে উঠাইলাম। দেখি আফিয়া, দেখি এখনো তেমন একটা আলো ফুটেনি। আমি বললাম, এত সকালে কি, দোকান আরো পরে খুলবো। ওকে, আমাকে একটা সিগারেট দে। আপনার ঠান্ডা লাগছে না? একটু খেয়ে ফেলে দিব। ওকে। আমি একটা বেনসন লাইট দিলাম, বললাম, এখন যান, আমি একটু পরে দোকান খুলবো। না, এখন বের হ, আমার সাথে জগিং করবি। আমার এত ঠেকা পড়ছে না, আপনার মনে চাইলে আপনি যান। না, তুই আমার সাথে যাবি। না, যাব না। না, তুই যাবি। এই বলে আমাকে আফিয়া শার্টের কলার ধরে দোকান থেকে বের করলো। বলল, দোকান তালা মার। আমি দোকান তালা মেরে আফিয়ার পাশাপাশি হাঁটতে লাগলাম। আফিয়া সিগারেট ফেলে দিল, বলল, তুই সিগারেট খাস না? না। ভালো। আফিয়া হাঁটতে হাঁটতে নদীর পাড়ে নিয়ে আসলো। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। আমি বললাম, এত শীতের মাঝে কি জন্য নিয়ে আসলেন? কি আরামের ঘুমের মধ্যে ছিলাম। আমার আজান দেওয়ার আগেই ঘুম ভেঙে যায়, পরে আর ঘুমে ধরে না, তাই বাইরে চলে আসি। আপনার জগিং করার কি দরকার? আপনার তো স্লিম ফিগার, মানে একদম পারফেক্ট। ধুর, তুই যে কি বলিস, চল ওই দিকটাই যাই। চলেন। আমি আর আফিয়া কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দোকানে চলে আসলাম। আফিয়া বাড়িতে চলে গেল, আমি দোকান খুললেই বসলাম। কিছুক্ষণ পর আব্বা আসলো, আমি বাড়িতে চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে আবার দোকানে যেতে লাগলাম রিক্সা দিয়ে। আফিয়ার বাড়ির রাস্তার মোড়ে এসে দেখি আফিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে থামতে বলল, রিক্সা থামালো। আফিয়া বলল, মামা, আমিও যাব। আরে আপনি কি করে উঠবেন? ভাই আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান, আপা যেখানে যাবে আমি দিয়ে আসি। আরে কি বলেন, আমাকে দোকানে দিয়ে আসেন। আফিয়া হেসে বলল, অসুবিধা নেই, আমরা শেয়ার করে বসছি। আরে না, আপনি যান, আমি অন্য রিক্সা দিয়ে আসছি। চুপচাপ বস, আমার হাত ধর। এই বলে আফিয়া তার হাত বাড়ালো। আমি অনিচ্ছা সত্ত্বেও আফিয়ার হাত ধরে টান দিয়ে আমার পাশে বসালাম। আমাদের দুজনকে এভাবে দেখে মানুষ আর চোখে তাকাতে লাগলো। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। কিছুক্ষণের মধ্যে দোকানে পৌঁছালাম। দুপুরে খাবার নিয়ে এসেছি। আমি আসলে আব্বা চলে গেল। আফিয়া আরও আগে নেমে গিয়েছে। ঘন্টাখানেক পরে দেখি আফিয়া আবার দোকানের পাশে দাঁড়িয়ে কয়েকটি ছেলের সাথে কথা বলছে। তার মধ্যে দোকানে একটা মেয়ে কাস্টমার আসলো, বলল, একটা নাম্বার লেখেন 0175245। থাক, এখনকার যুগে ফ্লেক্সিলোড করে শান্তি পাই না, একটা মিনিট কার্ড দেন। মানে? নাম্বার দিলে পরে আবার এই নাম্বারে ফোন দিয়ে জ্বালাতন করবেন। আপনাদের মতো ছেলেদের আমার চেনা আছে, আপনারা সুন্দরী মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না। দেন, মিনিট কার্ড দেন। সব কিছুই ঠিকই ছিল, তোর নাম্বার দিতে অসুবিধা, তুই মিনিট কার্ড নিবি ভালো কথা, তুই এসব আলতু ফালতু পেঁচাল পারস কেন? মেজাজটার সাথে সাথেই গরম হয়ে যায়। আমি বললাম, মিনিট কার্ড আপনার কাছে বিক্রি করবো না, অন্য কোনো দোকান থেকে নেন। মিনিট কার্ড নেই মানে? ও বুঝেছি, আমার নাম্বারটা চাস, সেটা তুই আমাকে সরাসরি বললেই তো চলতো। এমনিতেও তুই একটু হ্যান্ডসাম, তবে দেওয়া যায়। আমার মতো সুন্দরী মেয়েদের পিছনে ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা নে, নাম্বারটা তুল। আমি মেয়েটার দিকে তাকাতেই আমার কেমন যেন লাগছে। ঠোঁটে গাঢ় লিপস্টিক, যেটা আমার একদম পছন্দ নয়। বুকে উরু দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনিতেই মেজাজ গরম হয়ে আছে। আমি বললাম, সরেন তো দেখি। বাইরে তাকিয়ে দেখি কোনো ছেলেপেলে তো নেই, এমনকি বাইরে একটা কুত্তাও নেই। আমি বললাম, কোথায়? আপনার জন্য না বলে ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কোথায়? বাইরে তো একটা কুত্তাও নেই। মেয়েটা অপমান লুকানোর জন্য তোতলাতে তোতলাতে বলল, তোরে দেখাইতে হবে, এখন নাম্বার তুল। আপনার মন মানসিকতায় সমস্যা আছে। আপনার কাছে আমি ফ্যাক্সিলোড বিক্রি করব না, যান এখান থেকে। কি আমার মন মানসিকতার সমস্যা? তোদের মতো লুচ্চা ছেলেদের জন্য আজকে আমার মতো সুন্দরী মেয়েরা শান্তি মতো ফ্লেক্সিলোড করতে পারে না। ওকে ফাইন, আপনি ফ্যাক্সিলোড করেন না। আমাদের চিল্লাচিল্লির আওয়াজ শুনে আফিয়া দোকানে আসলো, বলল, কি হয়েছে? এই মেয়ে, তুমি কে? ওর সাথে ঝামেলা করছো কেন? ঝামেলা করব না তো কি করব?
লুচ্চা একটা। আফিয়া আপনি শুনেন, উনি এসে বলেন নাম্বার লেখ, কিন্তু নাম্বার না দিয়ে উনি বলেন আমি বলে আবার ফোন করে ডিস্টার্ব করব। আমি বলি লুচ্চা, আরো কত কিছু বলল। আফিয়া ঠাস ঠাস করে মেয়েটার গালে চড় দিল, বলল, তোর সাহস তো কম না, তুই কি করে ইমাদকে লুচ্চা বলিস? তোর নাম্বার দিতে এতই প্রবলেম, তাহলে ফিক্সিলোড করতে আইসোস কেন? আপনার সাহস তো কম না, আপনি কি করে আমাকে চর মারলেন? জানেন আমি কে? আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে। আব্বারে বললে আপনাদের সবগুলোকে এখন ভোগে পাঠাবে। এক্ষুনি তোর আব্বারে ফোন দে। ওই তোর মোবাইলে তো ব্যালেন্স নেই, দাঁড়া কল দিচ্ছি। এ বলে আফিয়া কাকে যেন কল করলো। ফোন ধরলে বলল, কেমন আছেন আঙ্কেল? আপনার মেয়ের নাম যেন কি? ও ও ওখানে একটু ঝামেলা করছে, ওকে একটু বোঝান তো। এই নে মোবাইল ধর। মেয়েটা মোবাইল ধরলো, কতক্ষণ কথা বলে বলল, লাস্টে বলল, আচ্ছা। সরি আপু, কিছু মনে করবেন না, আসলে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ইমাদ সরি, আমি যাই। নেক্সট টাইম এই এলাকায় সাবধানে সাবধানে চলাফেরা করবি, যা। ওকে আপু। এই বলে মেয়েটা চলে গেল। আফিয়া ছেলেগুলোর সাথে দু একটা কথা বলে দোকানে এসে বসলো। আসলে তুই তো লুচ্চাই। মানে আমাকে কোন দিক দিয়ে লুচ্চা মনে হয়? অনেক দিক দিয়ে। যাই হোক, মেয়েটাকে মারা আপনার ঠিক হয়নি। আমি তোর জন্য মেয়েটাকে মারলাম আর তুই বলিস ঠিক হয়নি? সিগারেট দে একটা। না দিব না, আপনার সিগারেট খাওয়া বন্ধ। তুই বলছিস, যা আর খাবো না। সত্যি? আমার জন্য আপনি কেন সিগারেট খাওয়া ছেড়ে দিবেন? জানি না। খাওয়া দাওয়া করছেন? না। চলেন খাওয়া দাওয়া করি। না, তার চেয়ে ভালো তুই আমার বাসায় চল, সেখানে খাওয়া দাওয়া করে চলে আসিস। না, আজকে টাইম শর্ট, আরেকদিন। ওকে, তুই খাওয়া দাওয়া কর, আমি বাড়ি যাই, রাতে কিছু জিনিস লাগবে। এই রিক্সা। আফিয়া রিক্সা দিয়ে চলে গেল। আমি খাওয়া দাওয়া করে রাত 9টা পর্যন্ত বেচা কিনা করলাম। এর মধ্যে আফিয়ার মোবাইলটা নিয়ে গেল টাকা দিয়ে। ভাবতেছি বাকি টাকা কি আফিয়াকে দিয়ে দিব, নাকি আফিয়ার জন্য আরেকটি মোবাইল কিনে দেব। দূর, ও টাকা ওকে দিয়ে দেব। এখন বের হবো বাড়িতে যাওয়ার জন্য। এমন সময় আফিয়া আসলো, বলল, 5 কেজি চাউল দে। এখন কিছু দিতে পারবো না, দোকান বন্ধ করে ফেলবো, আগামীকাল নিয়েন। এখন দে। ওকে, আর কিছু লাগলে তাড়াতাড়ি বলেন। আফিয়া আরও কিছু জিনিসপত্র নাম বলল, সেগুলো দিলাম। কত টাকা বিল হলো বললাম, সেগুলো দিল। আফিয়া টাকা দিল। আমি বললাম, আপনার আইফোন বিক্রি করেছি, এই নেন আপনার বাকি 30,000 টাকা। তোরে কে বলছে বিক্রি করতে? আমি তোর টাকা দিয়ে মোবাইল নিতাম। আপনি কবে টাকা নিয়ে আসবেন সেই আশায় আমি বসে থাকবো, এখন টাকা নেবেন? না, তাহলে আগামীকাল আমাকে মার্কেটে নিয়ে গিয়ে মোবাইল কিনে দিবি। আমার টাইম নেই, ধরেন আপনার টাকা, এখন কি করবেন আপনি জানেন। তুই আমাকে নিয়ে যাবি, এটা আমার পরিষ্কার কথা। আচ্ছা দেখি। আমি তাড়াতাড়ি দোকান থেকে বের হলাম, কারণ বাইরে একটা রিক্সা দাঁড় করিয়ে রাখছিলাম। আমি আগে গিয়ে রিক্সায় উঠে পড়লাম। আফিয়া বলল, আমি এত কিছু নিয়ে কি করে যাব? আপনি থাকেন, আমাকে দিয়ে আপনাকে নিয়ে যাবে। কি অকৃতজ্ঞ ছেলে রে তুই, একটা মেয়েকে তুই এভাবে ফেলে চলে যাবি? এর চেয়ে বেশি আর কি বা করতে পারি? তুই জানিস তোর যে এখন এখান থেকে হেঁটে যেতে হবে? জানি। তাহলে চল একসাথে শেয়ার করে যাই। এ বলে আমি রিক্সা থেকে নেমে গেলাম। আফিয়ার জিনিসপত্রগুলো উঠালাম। আফিয়া রিক্সায় উঠে বসলো। আফিয়া বলল, উঠবি নাকি চলে যাব? মামা ওনাকে নামিয়ে দিয়ে আবার এখানে আসবেন। রিক্সা আর এখানে আসবে না, মন চাইলে ওঠ, না হলে হেঁটে আই। আমি জানি আফিয়া যেটা বলবে রিক্সাওয়ালা সেটাই শুনবে। আমি বাধ্য হয়ে আফিয়ার পাশে বসলাম। রিক্সা চলা শুরু করলো। আফিয়া আমার সাথে আরও ঘেসে বসলো, বলল, অনেক শীত, আরও ঘেসে বস, তাহলে শীত লাগবে না। আপনার সাথে বসলেই এমনিতেই শরীর গরম হয়ে যায়। আফিয়া আমার হাতের মধ্যে নিজের নরম উষ্ণ হাতটা রাখলো। আমি আফিয়ার দিকে তাকালাম, চারিদিকে অন্ধকার। আফিয়া আমার হাত শক্ত করে ধরে আমার সাথে আরও ঘেসে বসলো। আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আফিয়া তার ভিতরে কষ্টগুলো অনুভূতির মাধ্যমে জানান দিয়ে যাচ্ছে। আমি আমার হাতটা সরিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আফিয়ার বাড়ির সামনে চলে আসলো।
আফিয়া নেমে গেল। আমিও বাড়িতে চলে আসলাম। পরের দিন খুব সকালে বের হয়ে দোকানে আসছি। পথের মধ্যে আফিয়ার সাথে দেখা। আমি ভাবলাম এ কোন ঝামেলায় পড়লাম, যেদিকে তাকাই সেদিকেই আফিয়া। সেই কেন আমার সামনে পড়ে? ওর কি কোনো মেয়ে বান্ধবী নাই? শুধু ছেলেদের মতো বাইরে ঘুরে বেড়ায়, অন্যদিকে দিয়ে ওরে দেখলে ভালোই লাগে। ভাবতাছি প্রেমে পড়ে গেলাম নাকি। আফিয়া আমাকে দেখে বলল, কি রে, এত সকালে কোথায় যাস? তার আগে আপনি বলেন এত সকালে আপনি বাইরে কি করেন? এই শীতের সকাল আমার খুব ভালো লাগে। এত ঠান্ডার মধ্যে নিজেকে গরম রাখার মধ্যেই যে একটা অনুভূতি, সেটা তোরে বলে বোঝাতে পারবো না। ও আজকে আরও পরে দোকান খুলিস। কেন? চল দুজনে মিলে একসাথে হাঁটি। এখান থেকে দোকান পর্যন্ত আমি হেঁটে যাব। এতটুকু পর্যন্ত একসাথে যেতে পারি। এইটুকুই হলেই চলবে। তাহলে চলেন। আমি আর আফিয়া পাশাপাশি হাঁটতে লাগলাম। এত সকালে কুয়াশার মধ্যে সামনে কি আছে দেখা যাচ্ছে না। আমি ভাবলাম আফিয়ার ফ্যামিলি নিয়ে কিছু প্রশ্ন করি। আচ্ছা, আমি কি আপনাকে আপনি করে রাখবো নাকি তুমি করে? আজ পর্যন্ত আমাকে তুমি কিংবা তুই বলার কেউ সাহস পায়নি, সবাই আপনি করেই ডাকে। কিন্তু তুই আমার কাছে একটু স্পেশাল, সেজন্য তুই আমাকে যেটা খুশি ডাকতে পারিস। আপনার কাছে স্পেশাল ভেরি ইন্টারেস্টিং। এই যে আপনি এত টাকার জিনিসপত্র কিনেন, এত টাকা কোথায় থেকে পান? তোর দোকান থেকে কিনি তো, সেজন্যই তুই আমাকে এই প্রশ্ন করছস। আজ থেকে তোর দোকানের মুখই দেখব না। আচ্ছা, আমার দোকানের মুখ দেখেন না, তার আগে এটা বলে যান এত টাকা কোথায় পান? আব্বা ব্যাংকে কিছু টাকা রেখে গিয়েছিল, ওই টাকা লাভ দিয়ে চলি। আর ধান্দা তো আছেই। বয়ফ্রেন্ড কয়টা? দেখছস আমার হাত, একটা চড় দিব। এই শীতের মধ্যে আপনা আপনি গরম হয়ে যাবে। আমরা তো বখাটে মেয়ে, আমাদের সাথে আবার কে প্রেম করবে? হয়তো প্রেমের নামে কিছুদিন নাটক করবে, ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে। আসলে কি জানিস, যে যতই কথা বলুক, বিয়ে করার সময় সবাই সব থেকে ভালোটাই সিলেক্ট করে। কথাগুলো বলার সময় আফিয়া ইমোশনাল হয়ে পড়ে। তাই বলে কি আপনার বিয়ে করার ইচ্ছা নেই? জানি না। এই মুহূর্তে যদি একজন আপনাকে বিয়ে করার জন্য বলে, তাহলে আপনি কি করবেন? তার কানের নিচে চড় মেরে বিয়ে করার স্বাদ ভুলিয়ে দিব। কেন? এমনি। এত প্রশ্ন করছিস কেন? করবি আমাকে বিয়ে? যত সব ফালতু কথাবার্তা। এখন তুই বল, তোর গার্লফ্রেন্ড কয়টা? একা ছিল, রিয়া। ওর তো বিয়ে হয়ে গেছে, এখন কোনো গার্লফ্রেন্ড নাই। তোর আবার গার্লফ্রেন্ড না থাকতে পারে? এমনিতেই তুই যে হ্যান্ডসাম, তোরে দেখেই মেয়েরা ক্রাশ খাবে। খাই তো, আপনাকে দেখে আর খেতে পারে না। ওকে, যদি তোর সাথে কোনো মেয়েকে দেখি, মনে করবি তুই মেয়েটাকে জীবন লাস্টবার দেখলি। আমি আফিয়ার কানে কানে গিয়ে বললাম, যদি ওই মেয়েটা তুমি হও। এ বলে আমি জোরে হেঁটে দোকানে চলে আসলাম। পিছনে তাকিয়ে দেখি আফিয়া তখনও সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। হয়তো এটা নিজের কানে বিশ্বাস করতে পারছে না। আফিয়ার জন্য আমার ভিতরে ভিতরে একটা ফিলিংস কাজ করতো। তার সাথে বেশি চলাফেরা করি সেজন্য, নাকি ও সবসময় আমার চোখের সামনে থাকে সেজন্য, আমি জানি না। কিন্তু ওকে কেন জানি আমার মন চায়। হয়তো আমি তার প্রেমে পড়ে গেছি, কিন্তু একটা বখাটে মেয়ের প্রেমে পড়লাম। বখাটে হয়েছে তো কি হয়েছে, মেয়ে তো। এখন আমার নিজেরই করে নিতে হবে। আর আমি কোনো সময় আমার ভালোবাসার কথা বলবো না, কারণ ও তো বখাটে মেয়ে। কোন সময় মন ঘুরে যায় কে জানে, তারপরে ফান্দে ফেলে টাকা খাবে। আচ্ছা, দেখে কি হয়। এমনিতেই আফিয়া অনেক সুন্দরী, আর ও নিজেকে প্রোটেক্ট করতে জানে। আমি দোকান খুলে বসলাম। দেখি আফিয়া আসলো, বলল, মোবাইল কিনতে কখন যাবি? আব্বা দোকানে আসুক, তারপর দেখি। ওকে। এই বলে আফিয়া হাসি দিল। হাসিটা আমার বুকে তীরের মতো বেদ করলো। আমি বললাম, এখন কোথায় যাবেন? বাসায়। বাসায় থাকবেন, আমি এসে নিয়ে যাব। আচ্ছা। এই বলে আফিয়া চলে গেল। আমি বেচা কেনায় মনোযোগ দিলাম। একটানা 10টা পর্যন্ত বেচা কেনা করলে আব্বা আসলো। আমি বাড়িতে চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আফিয়ার বাসার সামনে গেলাম। গিয়ে দরজায় টোকা দিলাম। একটু পর দরজা খুললো। দরজা খুললে আফিয়ার দিকে তাকিয়ে আমি আর চোখ সরাতে পারছি না। এটা আমি কি দেখছি? দেখি আফিয়া একটা লাল শাড়ি পরছে, চুলগুলো খোলা, টোটাল লিপস্টিক, একেবারে আমার সামনে যেন জ্যান্ত পরি দাঁড়িয়ে আছে। আফিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, কি এভাবে দেখছো? আমরা শুধু একটা মোবাইল কিনতে যাব, এভাবে সাজার কোনো মানে আছে? এমনিই সাজলাম,
অনেক দিন ধরে সাজি না। আজকেই কেন? অন্য কোনো দিন সাজতেন। আজকেই। এখন চল যাই। ওকে, মোবাইল কোনো চয়েস নেই, আমি যেটা কিনে দেবো ওইটাই নিতে হবে। আচ্ছা। আফিয়া আর আমি একসাথে হেঁটে রাস্তায় আসলাম। ওইখান থেকে রিক্সা নিয়ে দুজনে একটা রিক্সা উঠলাম, উঠে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। মার্কেট যে এলাকায় থাকি এর বাইরে অন্য এলাকায় পড়ছে। মার্কেটে গিয়ে পছন্দ মতো একটা মোবাইল করে আফিয়াকে নিয়ে দিলাম। আফিয়া সেটা সাদরে বরণ করলো। আফিয়া চেষ্টা করলো আমাকে কোনো রেস্টুরেন্টে ঢোকাতে, কিন্তু আমি দোকানদারে কথা বলে কেটে পড়ি। রিক্সা নিয়ে আসছি, দেখি দুই একটা ছেলে আমাদের রিক্সা আটকালো। ছেলেটা বলল, কেমন আছেন আপিয়া আপু? ভালো। তোরা কেমন? আপনি আমাদের দিকে তাকান না, কি করে ভালো থাকবো? কি আপু, নতুন ভাতার নাকি? মানে? কিরে রাতে কত দিস? আমাদের তো টাকা পয়সা আছে, আমাদেরও মনে তো চায় করতে। ইদানিং দেখছি আপিয়া আপু সুন্দরী হচ্ছে। আমি রিক্সা থেকে নেমে একটাকে কষিয়ে চড় দিলাম, আরেকটা আমাকে মারতে আসলো, আমি তাকেও কষিয়ে চড় দিলাম। দুজনে চড় খেয়ে আমাকে বকতে লাগলো। আমি বললাম, ওই মামা রিক্সা টান দেন। আমি গিয়ে রিক্সা উঠলাম। রিক্সা উঠলে আফিয়া কাঁদতে লাগলো। আফিয়া বলল, আমি কি করেছিলাম তাদের? এত খারাপ কথা কি করে বলতে পারলো? ওরা ওদের কথা বলছে, তুমি তাদের কথায় কান দিও না। না, ওদের একটা শিক্ষা দিতেই হবে। এই বলে কাকে জানি কল করলো। কিছুক্ষণ কথা বলল, বুঝলাম ও ছেলে দুটোকে ধরে আনতে বলেছে। আফিয়া বলল, জানিস, কেউ কাউকে সম্মান করে না, সবার কাছ থেকে সম্মান আদায় করে নিতে হয়। আরে তেমন কিছু না, রাগ করার দরকার নেই। আজ থেকে আমি আর তোর সামনে আসবো না। যেদিন তোর যোগ্য হতে পারবো সেদিন তোর সামনে আসবো। তো বন্ধুরা, এটি ছিল এই গল্পের প্রথম সিজন। আর দ্বিতীয় সিজন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।